এই যে এটা হচ্ছে মায়ের মুকুটের অংশ, মুকুট সহ কপাল পড়েছিল। পলাশীর যুদ্ধ এবং হীরাঝিল, পলাশীর যুদ্ধোত্তর হীরাঝিল। पर आ जाएगा बेटा সোজা আজকাল মায়েরা বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, ঘুম পাড়ানো মাসে পিসি বুড়িয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজানা তো বকছে রুশনি পাক। সামনে যে আমাদের প্লেটটা দেখছেন স্যার, এটা তো বাঙাল, উড়িষ্যা, বিহার, শেষকালে নবাব সিরাজউল্লাহ দৌলত কবর স্যার উর্দুতে নাম লেখা আছে। বিশ্ববিখ্যাত হাজারদুয়ারি প্যালেস, 41 একর জমিতে বিস্তৃত এই প্যালেস, এই প্রাসাদ ইতালির স্থাপত্যকলার এক জীবন্ত নিদর্শন। বছরে মাত্র 10টা দিন এটা খুলে দেওয়া হয় সকলের জন্য, মহরম পারপাস। যদি কোনো দিন মহরমের সময় এখানে ভ্রমণে আসেন তবে ভেতরে এন্ট্রেন্স পাবেন স্যার, এসে দেখবেন এই মাঠে বৃহৎ করে মেলা বসেছে, এখানে হাজার হাজার মানুষের আনাগোনা হচ্ছে। মহরমের প্রধান দিন হাসান হোসেন সাহেবের নামে বুকে পিঠে জঞ্জির মেরে মর্ম বেদনা একটা কনফারেন্স বের করা হয়। কনফারেন্স নেম আরবি ল্যাঙ্গুয়েজ তাজিয়া। কি নাম তোমাদের? তৌহিদ নাম। তহিন। আর তোমার? ইরফান খান। ইরফান খান। দাদার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখন বাজে 8টা। এই গঙ্গার ধারে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আজ ঘুরে দেখব খোশবাগ, হাজারদুয়ারি, কিরিটেশ্বরী মন্দির, এই সমস্ত কিছু আজকে আপনাদেরকেও দেখাবো। এখানে হালকা হালকা শীতের আমেজ এখনই আছে। আর এই হোটেলের বৈশিষ্ট্য হচ্ছে কি এই গঙ্গার ধারটা, এই গঙ্গার ধারটায় বসে আপনাদের ভীষণ ভালো লাগবে। এই বাগানটা দারুণ সুন্দর, এই গঙ্গার ধারটা দারুণ সুন্দর, প্রচুর পাখি ডাকছে, চারদিকে কাঠবিড়ালিরা দৌড়াদৌড়ি করছে, দারুণ লাগছে। সময় 8:10, বেরিয়ে পড়েছি আজকের ভ্রমণের উদ্দেশ্যে। যত তাড়াতাড়ি আপনি বেরোবেন তত বেশি আপনি ঘুরতে পারবেন, কারণ মুর্শিদাবাদে দেখার জায়গা অনেক, প্রচুর দেখার জায়গা। কালকে দেখালাম যে অনেকগুলো জায়গা কালকে আমরা ঘুরেছি, সেই সমস্ত কিছু আপনাদের দেখালাম। আজকেও আমরা অনেকগুলো জায়গা ঘুরবো এবং সেগুলো আপনাদেরকে দেখাবো। আর প্রত্যেকটা জায়গা যদি আপনি একটু সময় নিয়ে না দেখেন তাহলে এর ঐতিহাসিক যে গুরুত্ব সেগুলো বুঝতে কিন্তু অসুবিধা হবে। তাই হাতে সময় নিয়ে তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়বেন মুর্শিদাবাদ ভ্রমণের উদ্দেশ্যে। এসে পৌঁছেছি লালবাগ সদর ঘাটে। এই হচ্ছে লালবাগ সদর ঘাট। এখান থেকে নৌকা নিয়ে মানে ভেসেলে করে, আমার টোটো ভেসেলে উঠে গেছে, ভেসেলে করে পার হব, যাব ওপারে। আর ওপারেই আছে খাসবাগ। এই হচ্ছে ভেসেল, এই দেখুন, এই ভেসেলে করে পারাপার করব, ওপারে যাব আমরা। এই ভেসেলে কিন্তু 4 চাকা গাড়ি, অর্থাৎ আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এই ভেসেলে কিন্তু 4 চাকা গাড়িও উঠে যাবে। এই যে আমাদের টোটো উঠে গেছে, এই যে বাপনদার টোটোতেই বসে আছে ভেসেলের উপরে। আর এই হচ্ছে ভাগীরথী নদী। ঘাট পার করে পৌঁছে গিয়েছি এপারে, এবার যাব খোশবাগের দিকে। আমাদের প্রথম গন্তব্য মাতা কিরিটেশ্বরী দেবীর মন্দির। টোটো চললো সেই উদ্দেশ্যে। আমি এখন পৌঁছে গিয়েছি শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার মন্দিরে। এটি 51টা সতীপীঠের মধ্যে একটি। এখানে মায়ের করটি পড়েছিল। চলুন আপনাদেরকে ভেতর থেকে দেখাই। আমি সকাল সকাল প্রথমে চলে এসেছি মাতা কিরিটেশ্বরী দেবীর মন্দিরে, এখানে পুজো দিয়ে আজকের বাকি জায়গাগুলো ঘুরে দেখব। এই হচ্ছে শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার মন্দির। যজ্ঞর সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণুর সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডর 1 খণ্ড কিরিট কণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট। যেটা মায়ের মূর্তি দেখছেন এই মূর্তির তলায় ঢাকা আছে এবং মোহশিলা। প্রত্যেক অমাবস্যায় সকাল 10টা থেকে 11টার মধ্যে
মায়ের ব্রহ্মশিলাকে স্নান করানো হয়। সে সময় যদি কেউ আসে পুরো ব্রহ্মশিলাটা দর্শন করতে পারে। এই যে এই ছবিটা দেখছেন, এটা হচ্ছে মায়ের ব্রহ্মশিলার ছবি। এটা মুকুটের অংশ, নিচেরটা হচ্ছে কপালের অংশ। এর উপরে মায়ের মূর্তিটা পড়ানো আছে। প্রত্যেক অমাবস্যায় সকাল 10টা থেকে 11টার মধ্যে মায়ের ব্রহ্মশিলাকে স্নান করানো হয়। সে সময় যদি কেউ আসে পুরো ব্রহ্মশিলাটা দর্শন করতে পারে। এমনকি তোমার মেয়েরা শাড়ি পরে, ছেলেরা ধুতি পরে মায়ের ব্রহ্মশিলাকে স্নানও করাতে পারে সেই সময়ের মধ্যে এলে। প্রাচীন মন্দির যেটা ছিল সেটা তোমার 1500 বছরের পুরনো ছিল। ওইটা ভেঙে যাওয়ার পর বাংলার 1397 সালে এটাকে আবার পূর্ণ সংস্কার করা হয়। মায়ের মূল মন্দিরের প্রাচীর ওই যে গিয়েছিল ওখানে, হ্যাঁ, ওই প্রাচীরটা হচ্ছে মূল মন্দিরের প্রাচীর। হ্যাঁ, আর মূল মন্দিরটা এই জায়গাতেই ছিল, ভেঙে যাওয়ার পর পূর্ণ সংস্কার করা হয়েছে। আর শিব মন্দির ছিল এখানে 107টা, বেশিরভাগই ধ্বংসবশেষ। এখন মোটামুটি ওই 15-16টা মতন পড়ে আছে। মির্জাফরের নাম শুনেছি, নবাব মির্জাফর। উনার যখন কুষ্ঠব্যাধি হয় তখন এখানকার মায়ের চরণামৃত এবং পুষ্প নিয়ে কুষ্ঠরোগ মুক্ত পেয়েছিল। তারপরে এই মায়ের মন্দিরের সামনাসামনি যে পুকুরটা আছে ওইটাকে সংস্কার করে দেয়। আসুন একটু আমি মায়ের ব্রহ্মশিলাটা একটু দেখিয়ে দেবো। এই যে এটা হচ্ছে মায়ের মুকুটের অংশ। মুকুট সহ কপাল পড়েছিল। অমাবস্যার দিন এলে পুরোটা দর্শন করা যায়। এই সামনে কালী পুজো আছে। হ্যাঁ, কালী পুজোর দিন মাকে স্নান করি, আবার নতুন কাপড় পরি মায়ের পুজো আশ্রয় শুরু হবে। প্রচুর লোক সমাগম হয় এবং দুর্গা পুজো মহা অষ্টমীর দিনও হয়। হ্যাঁ, আমাদের এখানে দুর্গা পুজো এবং কালী পুজো মূর্তি করে হয় না, মায়ের মন্দিরেই হয়। দর্শন করলাম মাতা কিরিটেশ্বরীর, দুর্দান্ত দর্শন হলো। আপনাদের সাথেও শেয়ার করলাম সেই সমস্ত কিছু। আপনারা মুর্শিদাবাদ আসলে অবশ্যই মাতা কিরিটেশ্বরীর দর্শন করুন, ভীষণ ভালো লাগবে আপনাদের। এখন পৌঁছে গিয়েছি গুপ্ত মন্দিরে। এই মন্দিরকে গুপ্ত মন্দির বলে, তার কারণ হচ্ছে গিয়ে মাতা কিরিটেশ্বরী দেবীর মূর্তি একসময় এখানে এনে লুকিয়ে রাখা হয়েছিল, যাতে তা অন্যের হাতে না পড়ে। সেই জন্য একে গুপ্ত মন্দির বলে। এই হচ্ছে গুপ্ত মন্দির। এখন আমরা পৌঁছে গিয়েছি শ্রী শ্রী জগবন্ধু ধাম। আমরা একদম শেষ থেকে শুরু করেছি। শ্রী শ্রী মাতা কিরিটেশ্বরীর মন্দির থেকে খেয়া ঘাটের দিকে সামান্য এগোলেই পড়বে এই ধাম। প্রতি বৎসর বৈশাখ মাসের শুক্লপক্ষে শ্রী শ্রী জগবন্ধু সুন্দরের আবির্ভাব উপলক্ষে 7 দিন ব্যাপী উৎসব অনুষ্ঠিত হয় এখানে। প্রচুর ভক্ত সমাগম হয় সে সময়। এসে গেছে সকালবেলার ব্রেকফাস্ট, গরম গরম ছাতুর কচুরি। 1 প্লেট 20 টাকা দাম। এই জগবন্ধু ধামের ঠিক উল্টো দিকে এই দোকান থেকে আমরা খাচ্ছি জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করছি, গরম গরম কচুরি আর ছোলার ডাল। সম্পূর্ণ নিরামিষ, খেতে দুর্দান্ত। আমরা এখন যাচ্ছি হীরা ঝিল দেখতে। হীরা ঝিল কিন্তু কোনো ঝিল নয়, এটা হচ্ছে সিরাজউদ্দৌলার আসল বাড়ি। হীরা ঝিল মনসুরগঞ্জ প্রাসাদ, তার ধ্বংসাবশেষই পড়ে আছে এখানে। তো সেটাই দেখবো এবং আপনাদেরকে দেখাবো। মনসুরগঞ্জ প্রাসাদ, এই যে এখানে বোর্ড দেওয়া আছে, হীরা ঝিল মনসুরগঞ্জ প্রাসাদ। এই ছিল সিরাজউদ্দৌলার প্রাসাদ। পলাশির যুদ্ধ এবং হীরা ঝিল, পলাশির যুদ্ধোত্তর হীরা ঝিল। চলুন আপনাদেরকে নিয়ে যাই
সেই ঐতিহাসিক স্থানে যেখানে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলার পৈতৃক ভিটে ও প্রাসাদ ছিল। এই প্রাসাদের নামই ছিল হীরাঝিল। সে প্রাসাদ ভেঙে ভাগীরথীর জলে বিলীন হয়ে গেছে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই দেখুন, এই হচ্ছে গিয়ে পিছন সাইডের ওয়াল, যার সামান্যই এখন মাটির উপরে উকি মারছে। বাকি এই যে সামনে গঙ্গা, এই গঙ্গায় বিলীন হয়ে গিয়েছে। এইখানে পাঁচিলগুলো দেখা যাচ্ছে। এখন বর্ষা গেছে তো সবে, তাই জল অনেক আছে, তাই ভালো করে দেখা যাচ্ছে না। আমি তাও চেষ্টা করছি আপনাদের দেখানোর। এই দেখুন, এখানে এখন ওই প্রাচীরের ধ্বংসাবশেষ রয়েছে। এইখানটায় যদি জল যখন কম থাকে তখন এখানে এই চাটানটা দেখা যায়, তো সমস্তটাই ভেঙে এইখানে চলে গিয়েছে গঙ্গা বক্ষে, ভাগীরথীর বক্ষে। এই দেখুন, এই যে এখনো সামান্য কিছু ধ্বংসাবশেষ এখানে অবশিষ্ট আছে। এখানেই ছিল সিরাজউদ্দৌলার, এখানেই ছিল সিরাজের মনসুরগঞ্জ প্রাসাদ। এখন আমরা চলেছি রসনাই বাগ দেখতে। সবুজ ধানক্ষেতের মধ্যে দিয়ে রাস্তাটা দুর্দান্ত। আমি এখন পৌঁছেছি রসনি বাগ। বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁ এখানেই শায়িত আছেন। চলুন দেখবো এবং আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সমাধি বাংলার দ্বিতীয় নবাব। এই ফার্স্ট নবাব 1 নম্বর মুর্শিদ কুলি খান, এটা বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁ। তাই ফার্স্ট নবাব যখন মুর্শিদ কুলি খান বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন, এই সুজাউদ্দিন তার সেনাপতি ছিলেন। আর সিরাজউদ্দৌলার নানা এটা আলিবর্দ বিন, তিনি ছিলেন দিওয়ান। মির্জাফর ছিল সৈন্যের কমান্ডার। এরা কিন্তু সবাই মুর্শিদ কুলি খানই কর্মচারী ছিলেন। এবং মুর্শিদ কুলি খান মেয়ে আজিমুন্নেসা বেগম সুজাউদ্দিনের সঙ্গে বিয়ে দিল। তাহলে কি হলো? জামাই এবং সেনাপতি। মুর্শিদ কুলি খান পর থেকে সুজাউদ্দিন খাঁ এই 14 বছর রাজতন্ত্রটা চালিয়েছিল। তিনি যখন রাজতন্ত্রটা চালায় সেই টাইমটা আপনার খুব মারাঠা বুর্গিদের অত্যাচার ছিল। মারাঠা বুর্গি মানে কি বুঝায়? ডাকাত, লুটেরা। যেমন আপনি 16 বইয়ে দেখেছেন, গব্বর আ জায়েগা বেটা সোজা, আক্কার মায়েরা বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, ঘুম পাড়ানো মাসে পিসি বুড়িয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজানা তো বলতেছে। এই বুড়িদের অত্যাচারে সুজাউদ্দিন অস্থির ছিল, ব্যস্ত ছিল। এদিকে কি আয়ত্ত আনা যায়, কি শাসন করা যায়, তারা তো সরাসরি যুদ্ধ করে না, রাত্রে এসে রাত আনা যায়। তাই বুর্গি ডাকাতে সর্দার ছিল, তার নাম ছিল কি জানেন? ভাগসর পণ্ডিত। এই ভাগসর পণ্ডিতের সঙ্গে সুজাউদ্দিনের সঙ্গে একটা বন্ধুস্থায় হয়ে যায়। ভাগসর পণ্ডিত সুজাউদ্দিনকে ভালোবেসে ওদেরকে নিষেধ করলো, তোরা এখানে লুটটা করতে আসবি না। আমি নবাব সুজাউদ্দিনকে অতি প্রিয়, অতি ভালোবেসে ফেলেছি। ভালোবাসার বিনিময়ে থেকে যখন লুটটা বন্ধ হয়ে গেল, দেশটা শান্তি হয়ে গেল, তখন নবাব সুজাউদ্দিনের পাশে ভাগসর পণ্ডিত বন্ধু রূপে থেকে গেল। তখন নবাব সুজাউদ্দিন বলল যে, বন্ধু, আমরা হিন্দু মুসলমান, আমরা এক মায়েরই সন্তান, মিলেমিশা করি কাজ, হারি কবু না হেলাজ। তাই সুজাউদ্দিন না এই মসজিদটা পূর্বে আগেই তৈরি হয়েছিল, তারপরে ভাগসর পণ্ডিতকে মন্দিরটা তৈরি করে দিল। ওই মন্দিরটা ভাগসর পণ্ডিত পুজো দিত আর সুজাউদ্দিন এখানে নামাজ পড়তো। দুই বন্ধু ধর্মটাকে একত্র করেই জায়গাটার নাম রাখলো রোশনি বাগ। রোশনি মানে আলো, বাগ মানে বাগিচা। শুয়ে আছেন সুজাউদ্দিন খাঁ এবং নবাব সুজাউদ্দৌলা বলে।
তিনি 14 বছর রাজতন্ত্রটা চালিয়েছিলেন বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খান। আমি এখন পৌঁছেছি খোশবাগে। এখানেই শায়িত আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। লালবাগ সদরঘাট পার হয়ে ভাগীরথীর পশ্চিম দিকে 1 মাইল পথ গেলেই খোশবাগ পৌঁছানো যাবে। আলীবর্দী খাঁ তার জীবদ্দশায় নিজ সমাধির জন্য এই জায়গা প্রস্তুত করেন। এর সুরক্ষার জন্য চতুর্দিকে উঁচু প্রাচীর বেষ্টিত করা হয় এবং নানা প্রকার মনোরম ফুলের গাছ রোপণ করা হয় ও নামকরণ করা হয় খোশবাগ। এই যে জায়গাটা পোস্ট করলেন স্যার, এই ঘরটার নাম আছে স্যার, এই ঘরটার নাম হলো বারুদুয়ারি, 12টা দরজা আছে। সামনে যে আমাদের প্লেটটা দেখছেন স্যার, এটা হলো বাঙাল, উড়িষ্যা, বিহার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা দলের কবর স্যার, উর্দুতে নাম লেখা আছে। তো নবাব সিরাজউদ্দৌলা 6 ফুট 4 ইঞ্চি হাইটে ছিল। যেমন মিলনে আদেশে যেমন মহাদেবের পিছন থেকে আঘাত করে, তারপরে কি করে স্যার, এই মুর্শিদের লোককে এক ভয়ঙ্কর ডাকানি লেগে তাই ছাত্ররে কেটে বস্তায় ভরিয়ে সব থেকে বড় হাতিতে সেই চকবাজার মুর্শিদের টাউনকে ঘুরিয়ে নিয়ে এসে এই খোশবাগে নিয়ে এসে বডিকে সেলাই করে এই খোশবাগে তার কবরটা বানিয়েছে। সিরাজের পাশে দেখছেন স্যার, সিরাজের কোনো ভাই ছিল না, তাই ভাই পাঠিয়েছিল মির্জা মেহেদি, 14 বছর ছেলে, তাকে হাত পা ভেঙে ফেলে দিয়ে বুকে তক্তা চাপা দিয়ে হাতির পাছা হত্যা করে 14 বছর ছেলেকে। সিরাজের পায়ে নিচে দেখছেন লুৎফান্নেসা বেগম, সিরাজ স্ত্রী। সেই বাকি জীবনটা স্যার, ওই জায়গাটা আপনাকে দেখালাম, সেই বাকি জীবনটা সিরাজের পায়ে তলায় মাথা চুটতে চুটতেই সে পদ অবস্থায় ইন্তেকাল করে স্যার। সিরাজ স্ত্রীকে হত্যা করা হয়নি, এমনি মারা গেছে। সিরাজের পায়ে তার কোটটা বেড়ে গেছে। লুৎফা যে পাশে দেখছে, যে বাইজি ছিল, নাচ গান করতো, আর যেটা গুপ্তি চোর বলা হয় স্যার, সেই গুপ্ত খবর নিয়ে সে নবাব পেত, সেই মোহনলালের বোন আলিয়া, আসল নাম ছিল মাধবী, ওর নাম লিখেছে স্যার আলিয়া। নবাব সিরাজউদ্দৌলা, তার পালিত ভাই মির্জা মেহেদি, লুৎফা, আলিয়া। এই কবরটা কিন্তু আসল নাম হলো আলীবর্দী খাঁ স্যার। বলেছি স্যার 56-57 স্যার। আলীবর্দী খাঁ 56-তে মারা যায়, উঁচু করে সোনার প্লেট দিয়ে এরা চাদর দিয়ে একটাই কবর বানানো থাকে আলীবর্দী খাঁ। 1757 জন ঘরে খুঁড়ে খুঁড়ে কবরটা বানায়, তার পরিবর্তে ব্রিটিশ সরকার সব গয়নাগানা খুলে নিয়ে তারা পাথর দিয়ে বেঁধে দেয়, কিছু রাখেনি স্যার, সব তুলে নিয়ে চলে যায়। আলিপুর যে পাইন দিয়েছে, ও সিরাজে মেয়ে উম্মতি জোহরা, যে মায়ের মুখে ছিনে যে ভাগ্যকুন্তে ডুবিয়ে মারি স্যার, সিরাজে মেয়ে উম্মতি জোহরা। এই যে সামনে যে মসজিদটা দেখছেন, যে দিল্লির জামা মসজিদ আছে, জামা মসজিদ, তার এলো ডুপ্লিকেট, তার অনুকরণে তৈরি করেছিল 1740 খ্রিস্টাব্দে। 41 উদ্বোধন করেছে। সামনে যে চৌবাচ্চা স্যার আছে, তাহলে জল থাকতো, রুজু করে নামাজ পড়তো, যেটা বলে অজুখানা। তার এই খোশবাগের মসজিদে গেট আর উপরের মসজিদ লেগে একদম এটি সিধা আছে স্যার। আলিপুর দিকে যখনই স্যার নামাজ পড়ে সালাম ফিরে যখন তাকাতো, কেউ হামলায় করতে আসছে কিনা, এটাই তার চোখে থাকতো সব সময়। সেই জন্য এটা পুরো সোজা দেখা যায়। সিধা আছে স্যার। আচ্ছা। খোশবাগ দেখে এবার আমরা ভাগীরথী পার হয়ে দক্ষিণ দরওয়াজা হয়ে ওয়াসিফ মঞ্জিল দেখে যাব বিখ্যাত হাজারদুয়ারি প্যালেস দেখতে। এই ঐতিহাসিক ভ্রমণে আমার সফর সঙ্গী হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রইল আপনাদের জন্য কিছু প্রোডাক্ট দারুণ ডিসকাউন্টের সাথে, ভালো লাগলে কিনতে পারেন। ডেসক্রিপশনে দেওয়া অ্যামাজন লিঙ্কে ক্লিক করলেই চলে আসবে প্রোডাক্ট আপনার চোখের সামনে। এই হলো দক্ষিণ দরওয়াজা, আর এর সাথে লাগোয়া যে বাড়িটি দেখছেন, এখানেই বসবাস করে নবাবের বর্তমান বংশধরেরা, অর্থাৎ মির্জাফরের বংশধরেরা। এখানে একটি ঘড়িও আছে, যেটা সেই সময়কার। ঘড়ি ক্রস করলেই আপনাদের চোখে পড়বে এই প্রাসাদটি। এর নাম ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেস। বহুদিন অযত্নে পড়ে থাকার পর এটিকে রিপেয়ার করে ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে। 20 টাকা টিকিট লাগে এখানে ঢুকতে। নবাব স্যার ওয়াসিফ আলী মির্জা নিজ বসবাসের জন্য এই প্রাসাদ নির্মাণ করান, যদিও এর বেশিরভাগ অংশ এখনো কালের অন্ধকারে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। ঠিক ওয়াসিফ মঞ্জিলের পরেই আপনি পেয়ে যাবেন বিশ্ববিখ্যাত হাজারদুয়ারি প্যালেস। 41 একর জমিতে বিস্তৃত এই প্যালেস। এই প্রাসাদ ইতালির স্থাপত্যকলার এক জীবন্ত নিদর্শন। এই প্রাসাদের নামকরণ সম্বন্ধে কেউ সঠিক কিছু বলতে পারে না, তবে অনুমান করা হয় এর বহু দরওয়াজা থাকার জন্য একে হাজারদুয়ারি বলা হয়। এর অনেক দরজা কিন্তু নকল। এখানে প্রবেশ করতে টিকিট লাগে 20 টাকা যদি অনলাইন করেন, 25 টাকা যদি কাউন্টার থেকে কাটেন। ফ্রি ব্যাগ রাখার জায়গা আছে ও টয়লেট এখানে আছে। যদি গাইড নেন তাহলে 200 টাকা নেবে, 9 বার্গেনিং আগস্ট চলে। নবাব মির্জাফরের তো নাম নিশ্চয়ই শুনেছেন।
ওনারই 5th জেনারেশন নবাব নাজিম হুমায়ুন যা বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটা সিলভার কুর্নি দিয়ে শিলান্যাস করলেন। কুর্নিটা ভেতরে পাচ্ছেন হাতির দাঁত দিয়ে মোড়ানো। মুর্শিদাবাদের সবথেকে প্রসিদ্ধ হাতির দাঁতের কারুকার্য। সময় লাগলো 8 বছর, 1837 এটা কমপ্লিট হয়ে গেল। খরচা হলো 16,50,000 স্বর্ণমুদ্রা তৎকালীন। ইম্পর্টেন্ট রাজা রামমোহন রায় এখানে প্রেজেন্ট হলেন। সতীদাহ প্রথার রুলস এই কোর্ট থেকে ক্লোজ করলেন। আরেক ট্রেন চালু করলেন, আমরা যেন পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে পারি। এই যে আমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করছি, এটা রাজা রামমোহন রায়ের বৃহৎ অবদান। ভারতবর্ষের গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং ক্যাভেন্ডিশ সেই সময় প্যালেসটি নির্মাণ। এই পথে আসুন স্যার। প্যালেসের উচ্চতা স্যার 80 ফুট, ল্যান্ড করছে 12 বিঘা জমির ওপর প্যালেস। গ্রাউন্ড ফ্লোর রেকর্ড রুম, ফার্স্ট ফ্লোর কনফারেন্স রুম, সেকেন্ড ফ্লোর ব্রিটিশ ফ্যামিলি গেস্ট হাউস। যারা ইংল্যান্ড থেকে আসতেন জেনারেল গভর্নমেন্ট, তাদেরই থাকা খাওয়ার সুব্যবস্থা। 3টে পার্টে হাজারদুয়ারিকে ইউজ করা হতো। প্যালেসটি দেখতে অনেকটা ক্যালকাটা ন্যাশনাল লাইব্রেরি, ওল্ড শ্রীরামপুর কলেজ, ইংল্যান্ড ব্রিটিশ বাকিংহাম প্যালেস, একই আর্কিটেকচার। ইটালিয়ান ইঞ্জিনিয়ারিং, নেম ইজ কর্নেল ডানকান ম্যাকলিয়র্স। চুন, সুরকি আর ডিমের কুসুম দিয়ে প্যালেস নির্মাণ। দেওয়ানি আদালতে বিচার হয়েছিল লাস্ট 1876। মুখে রয়েছে স্যার ইমাম বাড়ি, ইসলাম ভাইদের একটা পবিত্র ধর্মস্থান জায়গা। বছরে মাত্র 10টা দিন এটা খুলে দেওয়া হয় সকলের জন্য, মহরম পারপাস। যদি কোনো দিন মহরমের সময় এখানে ভ্রমণে আসেন, তবে ভেতরে এন্ট্রেন্স পাবেন স্যার। এসে দেখবেন এই মাঠে বৃহৎ করে মেলা বসেছে। এখানে হাজার হাজার মানুষের আনাগোনা হচ্ছে। মহরমের প্রধান দিন হাসান হোসেন সাহেবের নামে বুকে পিঠে জঞ্জির মেরে মর্ম বেদনা একটা কনফারেন্স বের করা হয়। কনফারেন্স নেম আরবি ল্যাঙ্গুয়েজ তাজিয়া। অতিক্রম করে কারবালার প্রান্তর। 4 কিলোমিটার ডিফারেন্স কারবালা। আরেকটি কারবালা রয়েছে স্যার ইরাকে। দুপাশে যে কক্ষগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মুসাফিরখানা, গেস্ট হাউস। গেস্টরা আসলে নবাব মহরমের 10টা দিন তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা করতেন। সময় লাগলো অনলি 6 মান্থ। খরচা হলো 6,50,000 স্বর্ণমুদ্রা তৎকালীন। ওটা ধর্মকাজ সম্পাদন হয়, আর এটা দেওয়ানি রয়্যাল কোর্ট। নবাব সিরাজের একমাত্র নিদর্শন হোয়াইট মসজিদ, নবাব তার মায়ের ইচ্ছা অনুসারে তার নানা আলী বর্দি খাঁকে দিয়ে সুদূর মক্কা শরীফ থেকে মাটি আনিয়ে ছোট্ট মসজিদের ভেতরে স্থাপন করে রাখলেন। এটা গরিব দুঃখী মানুষের জন্য, যারা অর্থের অভাবে মক্কায় যেতে পারে না, তারা এখানে এসে হজ পালন করবে। প্রতি বৃহস্পতিবার খোলা হয় মোমবাতি ধূপকাঠি দেওয়ার জন্য। ঘুরে দেখলাম হাজারদুয়ারি, এর ভিতরের মিউজিয়ামটা অসাধারণ। সব থেকে ভালো লাগলো আমার এই মিউজিয়ামের ভেতরে রাখা যে তৈলচিত্র, অসাধারণ সব তৈলচিত্র আছে, যা সেই সময় এবং ব্রিটিশদের আঁকা প্রচুর তৈলচিত্র, যা সেই সময়ের সমস্ত ঘটনাকে আপনার সামনে ফুটিয়ে তুলতে পারে। তৈলচিত্র ছাড়াও এর ভেতরে আছে সেই সময়কার সব আসবাবপত্র, রূপোর সিংহাসন, রূপোর ড্রেসিং টেবিল, আরও অনেক কিছু। সেই সময়ের ইতিহাস আপনার চোখের সামনে ফুটে উঠবে এই মিউজিয়ামটা দেখলে। হাজারদুয়ারির ভেতরের মিউজিয়াম, তার ভেতরে অনেক অস্ত্রশস্ত্রও আছে, যেগুলো সেই সময় ব্যবহৃত হয়েছিল। পলাশি যুদ্ধে ব্যবহৃত সব কামান, তলোয়ার, এই সমস্ত কিছু আছে। তবে সিরাজউদ্দৌলার ছবি ছাড়া আর কিছু এর ভেতরে নেই। হাজারদুয়ারি প্রাসাদের প্রাঙ্গণে অবস্থিত গ্র্যান্ড ক্লক টাওয়ার বা ঘড়িঘর মুর্শিদাবাদের এক ঐতিহাসিক স্থাপত্য। স্থানীয়ভাবে এটি মুর্শিদাবাদের বিগ বেন নামেও পরিচিত। এই হচ্ছে বাচ্চাওয়ালি তোপ। এই তোপ একবারই দাগা হয়েছিল। শোনা যায় যে এই তোপ যখন দাগা হয়েছিল, তখন এইখানকার অনেক মানুষ বধির হয়ে গিয়েছিলেন এবং বহু গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে গিয়েছিল। ইতিহাস কতটা সত্যি বা মিথ্যে সেটা আমি জানি না। প্রচলিত কথা যা বলে এখানকার গাইডরা, আমি সেটাই আপনাদেরকে বললাম। এই হচ্ছে বাচ্চাওয়ালি তোপ। মুর্শিদাবাদে এসেছি ঘুরতে, আর সেখানে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার 2জন সাবস্ক্রাইবারের সাথে। এই ভাইদের সাথে দেখা হয়ে গেল। কি নাম তোমাদের? তৌহিদ নাম। তহিন। আর তোমার? ইরফান খান। ইরফান খান। দাদার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আমারও খুবই ভালো লাগলো দাদার সাথে দেখা হয়ে। এই যে ভাইরা সব নিউ টাউন থেকে মুর্শিদাবাদ ঘুরতে এসছে, দেখা গেল আমার সাথে এই মুর্শিদাবাদে হাজারদুয়ারির সামনে। কি নাম তোমাদের? আমার নাম মইনুর। ভাই তোমার নাম? ওমর ফারুক। ওমর ফারুক আর মইনুর। এরা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরাও ঘুরতে এসছে আমাদের নিউ টাউন থেকে হাজারদুয়ারিতে। কেমন লাগলো তোমাদের হাজারদুয়ারি? খুব ভালো, খুব ভালো। মুর্শিদাবাদ পুরো ঘুরে দেখেছো? হ্যাঁ পুরো দেখেছি, পার্কে গেছিলাম। আচ্ছা,
আপনারাও আসুন মুর্শিদাবাদ। এই পূর্বাশা হোটেলে খেতে এসেছি, দুপুরের লাঞ্চ করে এরপরে আমি ট্রেন ধরার জন্যে বেরিয়ে পড়ব। এই স্পেশাল ভেজ মিলের দাম 100 টাকা। দারুণ খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার টেস্ট খুব ভালো, ডালটা অসাধারণ ছিল। আমি যে হোটেলে আছি মঞ্জুষা, ওনাদেরই এই হোটেলটা পূর্বাশা। আপনারা যদি মঞ্জুষাতে থাকেন বা না থাকেন, আপনারা হাজারদুয়ারির বাইরেই এই হোটেলটা পেয়ে যাবেন। এখানে এসে খাওয়া দাওয়া করুন, দারুণ লাগবে। 5:21 হাজারদুয়ারি এক্সপ্রেস মুর্শিদাবাদ থেকে, আমি ওটা ধরেই যাব কলকাতা স্টেশন অবধি। শেষ হলো আমাদের মুর্শিদাবাদ ট্যুর, এখন বাড়ি ফেরার পালা। সমস্ত কিছু ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।